আমরা পড়ছি পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি, আচ্ছা, এবং এটা দিয়েছে 1925 সালে অস্ট্রিয়ান পদার্থবিদ ওলফগ্যাং পাউলি, ইংরেজিতে এটা। আর এটার উপস্থাপনটা কি? একটা পরমাণুতে মানে দুটোর বেশি ইলেকট্রন আছে, অনেকগুলো ইলেকট্রন আছে। এখন দেখা গেছে যে এই সবগুলো ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হয় না। এখানে প্রথম 3টা এক হইলেও অন্তত চতুর্থটা কি হবে? ভিন্ন হবে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে পলির বর্জন নীতির বিবৃতিটা কি হবে? একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে না। এক্ষেত্রে প্রথম 3টির কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও চতুর্থটির মান অবশ্যই ভিন্ন হবে। আচ্ছা, এই নিয়মটা আমরা জানলাম। এইটার ব্যাখ্যা আমরা এখন একটা পড়ব। দেখো, দুটো ইলেকট্রনের জন্য কি হতে পারে না? প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান ml এর মান এক হলেও স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি হবে? অবশ্যই ভিন্ন হবে। অর্থাৎ m, n, l, m এর মান এক হলো s এর মান কি হবে? ভিন্ন হবে। এইটা হলো পলির বর্জন নীতির ভাষ্য। আচ্ছা, আরেকটা বলা যায় যে একটি পরমাণুতে দুটো ইলেকট্রনের কক্ষপথের আকারটা কি? n না? আকারটা হলো n, আকৃতিটা হলো l। হ্যাঁ বলো। পলির বর্জন নীতি মানে পলির বর্জন নীতি যেটা আর পাউলির বর্জন নীতি দুইটা একই না? আর বাংলায় শোনো, বাংলায় বলি পলি, ইংরেজিতে যখন আমরা উচ্চারণ করব সেটা হবে পাউলি। ক্লিয়ার? জি স্যার। বাংলায় অনেক উচ্চারণ আছে যে ইংরেজি উচ্চারণ আর বাংলার মধ্যে পলি লেখছে, কিন্তু এটা ইংরেজিতে যখন আমি বলবো তখন আমি বলবো পাউলি। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, যেমন থমসনের বাংলায় বলে টমসন। বুঝতে পেরেছো? এরকম তো এরকম অনেক উচ্চারণ আছে যে বাংলা উচ্চারণ একটু ভিন্ন। আচ্ছা, তো তাইলে আমরা এখানে দেখো, এই যে পরমাণুর একটা ইলেকট্রনের কক্ষপথের আকারটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n। তারপরে আকৃতিটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? l। আর ত্রিমাত্রিক স্থানে বিন্যাসটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? m, তাই না? আর কোয়ান্টাম স্পিনটাকে আমরা বলি s, তাই না? তাইলে এখানে দেখো n, l একটা ইলেকট্রনের কক্ষপথের n, l এবং m একই হলেও অন্তত s এর মানটা কি হবে? ভিন্ন হবে। হ্যাঁ, এইটা আমরা পরের স্লাইডে দেখি একটু। এখানে দেখো, উদাহরণ হিসাবে আমরা হিলিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস চিন্তা করেছি। একটা হিলিয়াম পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। এটা হলো হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এটা হলো হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এখন দেখো, হিলিয়াম পরমাণুর দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনের প্রথম ইলেকট্রনটাকে আমি ধরলাম E1 আর দ্বিতীয় ইলেকট্রনটাকে ধরলাম আমরা E2। এখন দেখো, এইটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, এটা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান, এইটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান, আর এইটা হলো
চুম্বক স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান। এখন দেখো এই ইলেকট্রন 1 এর জন্য, এই ইলেকট্রন 1 এর জন্য n এর মান 1, l এর মান, আচ্ছা n এর মান 1 হইলে l এর মান কত হয়? 0 হয় না? জি স্যার। আর m এর মানও তাইলে কি হবে? 0 হবে। আর স্পিনের মান কি হবে? প্লাস হাফ, অর্থাৎ স্পিনটা এখানে স্পিনটা হবে কি উপর দিকে, প্লাস হাফ মানে উপর উপরের দিকে। দিকে। আচ্ছা, ঠিক আবার দেখো ইলেকট্রন 2 এর জন্য n এর মান 1, l এর মান 0, m এর মান 0, আর এই স্পিন হলো মাইনাস হাফ, অর্থাৎ এই স্পিনটার দিক হলো মাইনাস। এই যে এখানে দেখো এই যে 1s2 অরবিটালে দুটো ইলেকট্রন এবং তাদের তাদের n এর মান এই এখানে n এর মান কত? n ইজ ইকুয়াল টু 1। 1। তারপরে l ইজ ইকুয়াল টু কত? l ইজ ইকুয়াল টু 0, l ইজ ইকুয়াল টু 0। তারপরে m ইজ ইকুয়াল টু কত হবে বলো দেখি? আর 0ই হবে। 0ই হবে, তাইলে m ইজ ইকুয়াল টু হলো 0। তাইলে কিন্তু স্পিনের মান কত? স্পিনের মান হলো ভিন্ন। স্পিনের মান কি? ভিন্ন, একটা প্লাস হাফ হইলে আরেকটা মাইনাস হাফ, মাইনাস। তাই না? তাইলে এই যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনের তিনটা জিনিস এক, কি কি? এল, এন, এল এবং এম এক, কিন্তু এস এর মান ভিন্ন। তাহলে পলির বর্জন নীতির বিবৃতিটা কি আমরা এখন বলতে পারি? জি যে স্যার। একটি পরমাণুতে দুটো ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। একই হবে না। এক্ষেত্রে তিনটার মান এক হলেও অন্তত চতুর্থটার মান কি হবে? ভিন্ন হবে। ক্লিয়ার? অথবা স্যার। আমরা বলতে পারি যে পরমাণুতে দুটো ইলেকট্রনের কি হতে পারে না, কক্ষপথের আকার আকৃতি এবং স্থানিক বিন্যাস এক হতে পারে, এবং স্পিন, এই চারটার মান কখনো এক হতে পারে না। তিনটা এক হলেও চতুর্থটা ভিন্ন। আচ্ছা, এবার আমরা সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস এই পলির বর্জন নীতি অনুযায়ী আমরা দেখি। এখানে দেখো সোডিয়ামের মোট কয়টা ইলেকট্রন আছে? 11টা। 11টা। 11টা ইলেকট্রন হইলে আমরা প্রথমে আমরা ধরতে পারি ইলেকট্রন 1, 2। এই যে এইখানে দেখো, এইখানে এইখানে কি 1s2 তে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাইলে এই দুইটা ইলেকট্রন কত? 1 আর এখানে 1 আর 2, ঠিক আছে? তারপরে দুইটা গেছে এস এ, তাইলে এটা কত হবে? 3 আর 4। তারপরে এইখানে এইখানে দুইটা, এখন পি তে একটা একটা করে যাবে, প্রথমে যাবে একটা একটা করে, তাইলে এইখানে হবে 5, তারপরে হবে 6, তারপরে হবে 7, তারপরে হবে 7 পর্যন্ত গেল। তাইলে 7-এর দেখো 4-এর পরে তিনটা পি অরবিটালে 5, 6, 7, তাহলে 7-এর পরে স্যার প্রত্যেকটাতে তো স্যার 2টা করে আছে, তাহলে 5, 6, না 7। শুনো, পি অরবিটাল তিনটা, যেহেতু এই তিনটার মধ্যে একবারে দুইটা ঢুকবে না কখনো, প্রত্যেককে একটা একটা করে দেওয়ার পরে যদি অবশিষ্ট থাকে তাইলে ঢুকবে। বুঝতে পেরেছো? প্রথমে প্রথমে একটা একটা করে, মানে এই এই যে এরকম একটা স্পিন একমুখী স্পিনে প্রবেশ করবে, এইখানে একটা, এখানে একটা, তারপরে এখানে একটা, ঠিক আছে? তাইলে এরপরে যে 7টা ইলেকট্রন গেল, তাইলে অষ্টমটা কোথায় ঢুকবে? এইখানে, এই যে উল্টা উল্টা পাবে মাইনাসেরটা। হ্যাঁ, তো তাইলে এখন দেখো এইখানে 5, 8, এই px2 মানে কয়টা ইলেকট্রন? এখানে 5 আর 8, এখানে কত হবে? 6 আর 9, আর এখানে হবে 7 আর কত? 10, তাই না? এই যে দেখো এখানে 6, 9, তাইলে দুটো দুটো করে ইলেকট্রন আমি দিয়েছি, 1, 2, 3, 4, তারপর হলো 5, 8। তোমাদের মনে খটকা লাগতে পারে যে 5-এর পরে 8 কেন? এখানে 5, এখানে 5, 5-এর পরে দেখো 6, 7,
তারপরে 8, 9, 10। 10। ক্লিয়ার? 11 জি নম্বর স্যার। ইলেকট্রনটা হলো এখানে আছে। 11 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে বলো দেখি? হ্যালো, 11 নম্বর ইলেকট্রনটা হলো এইটা, 3s1। 3s1। আচ্ছা, এখন তাইলে এই যে 11টা ইলেকট্রন আছে, সোডিয়াম পরমাণুতে যে 11টা ইলেকট্রন আছে, কোনোটার জন্যই এই এন, এল, এম এবং এস এর মান কি? তিনটার মান এক হইলেও অন্তত চতুর্থটা কি হবে? ভিন্ন হবে। আচ্ছা, এই এক জোড়ার দেখি দেখি 1, 2 এর জন্য। চারটি ভিন্ন হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এই কিন্তু 1, যদি 2 এর জন্য এদিকে দেখো, 1, 2 এর জন্য, 1, 2 এর জন্য এন এর মান কত? 1। 1, ঠিক আছে, এল এর মান কত? 0। 0, তারপরে এম এর মান 0, কিন্তু স্পিনের মান কি? প্লাস হাফ, মাইনাস হাফ। -1। আচ্ছা, 3 আর 4 নম্বর ইলেকট্রনের জন্য কি হবে? এন এর মান কত? 3 আর 4, ওই যে 3 আর 4 কি 2s2 না? জি স্যার। তাহলে এখানে এন এর মান কত? 2। n ইজ ইকুয়াল টু 2। এই যে দেখো, n ইজ ইকুয়াল টু 2 হইলে m এর মান কি হতে পারে? এখানে যেহেতু s, এখানে এখানে যেহেতু s, তাইলে এখানে l এর মান কত বলো দেখি? 0। 0। তাইলে এখানে n ইজ ইকুয়াল টু হলো 2 আর l এর মান 0। ক্লিয়ার? তাইলে 2, 0। তাইলে l এর মান 0 হলে m এর মান 0, আর স্পিন কি হবে? প্লাস হাফ, মাইনাস হাফ। -1। আচ্ছা, এরপরে কি আছে? 2p(x স্কোয়ার), 2p(x স্কোয়ার). তাইলে এখানে n এর মান কত বলো দেখি? 2। 2। আহ, আর যেহেতু হ্যাঁ, p তে তাহলে l এর মান হ্যাঁ, 1। n এর মান 2, p এর জন্য এখানে l এর মান 1। তাইলে এখানে এইখানে কয়টা হতে পারে? এখানে প্রথমে হলো স্যার এখানে -1, হ্যাঁ 0 তারপরে প্লাস প্লাস 1, মাইনাস, তারপরে দেখো আবার 2, এই যে py এর জন্য এখানে স্যার 1। এর জায়গায় এখানে শুধু -1 কেন দিল? কোনটা? স্যার m l। 1 মিনিট, আমার কথা হলো এল এর মান যদি 1 হয়, এই যে এখানে দেখো, তাইলে এম এর মান 3টা হবে না? -1, 0, +1। হ্যাঁ স্যার। এখানে মূলত এই 6টা ইলেকট্রনের জন্য পি অরবিটালে মোট 6টা ইলেকট্রন আছে। পি এর হ্যাঁ মধ্যে মোট 6টা ইলেকট্রন আছে। এই 6টা ইলেকট্রনের জন্য প্রত্যেকটার জন্য এন এর মান 1। বুঝতে পেরেছো? জি আর স্যার। এগুলি যদিও আমি আলাদা আলাদা করেছি, আমি আলাদা না করে ইচ্ছা করলে আমি এখানে শুধু 2 লিখতে পারতাম। এগুলো বুঝতে পেরেছো? তো তাইলে এখানে হবে -1, 0, +1। তাইলে তুমি একটা লক্ষ্য করো, ইলেকট্রন 5 এবং 9 এই দুটোর কি সেম? স্যার m তো সেম, তারপরে l ও সেম। হ্যাঁ, কিন্তু এম এর মান 0, এই একটার জন্য -1, একটার জন্য 0 ভিন্ন হয়ে গেছে। জি স্যার। যে কোনো দুটো ইলেকট্রনের জন্য। আচ্ছা, রাখো, আমি স্যার আবার ms এর মান তো সেম। এদিকে দেখো, যে কোনো দুইটা ইলেকট্রন এখান থেকে বিবেচনা করো। হ্যাঁ, তাইলে আমি এখানে ইলেকট্রন 3 চিন্তা করলাম। ইলেকট্রন 3 এর জন্য কি হবে? n ইজ ইকুয়াল টু 2, m ইজ ইকুয়াল টু 0, l ইজ ইকুয়াল টু 0, m ইজ ইকুয়াল টু 0, আর ইয়েটা কি হবে? প্লাস হাফ। এটা হলো ইলেকট্রন 3। আচ্ছা। আর ইলেকট্রন 4 এর জন্য কি হবে? সব ঠিক আছে, খালি এইটা হবে মাইনাস হাফ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ইলেকট্রন 8 এর জন্য আমি বলি, 8 নম্বর ইলেকট্রন। 8 নম্বর ইলেকট্রনের জন্য কি? এন এর মান কত? 2, এল এর মান 1। আচ্ছা, 8 না ধরে আমি যদি 5 ধরি, 5, আচ্ছা। 5 হলে এন এর মান 2, এল এর মান 1, এটা কত হবে? -1। দেখছো এখানে পার্থক্য হয়ে গেছে না? জি এই স্যার। যে 3 এবং 5 নম্বর ইলেকট্রনের জন্য এম এর মান ভিন্ন না?
আর এইটাও সেম, এদিকে দেখো। তাহলে এখানে তিনটা জিনিস সেম, এই 2 সেম, 1 সেম, হ্যাঁ। নো, এখানে এই 0 ভিন্ন। তাইলে আমার কথা হলো অন্তত 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে অন্তত একটার বেশিও হতে পারে, 2টাও ভিন্ন হতে পারে। ক্লিয়ার? স্যার হুম। স্যার 1 নাম্বার ইলেকট্রন আর 7 নাম্বার ইলেকট্রনটা যদি একটু করি তাহলে? হ্যাঁ, আচ্ছা করো, আমি এটা মুছে দিই। আচ্ছা হ্যাঁ দেখো, 1 নম্বর ইলেকট্রন, এইটা হলো 1 নম্বর ইলেকট্রন, ঠিক আছে। এখানে হ্যাঁ এন, এল, এম, তারপরে এইটা আগে, এই প্লাস হাফ। 7 নম্বরের জন্য আচ্ছা আমি এখানে একটু লিখি E7, এখানে লিখলাম E7। E7 এর জন্য আমি এখানে আমি প্রথমে লিখলাম এন, তারপরে লিখলাম এল, তারপরে লিখলাম এম, তারপরে লিখলাম এস। তাইলে এন ইজ ইকুয়াল টু E7, না এটা না? হ্যালো, জি স্যার। তুমি তো বলছিলা, রাখো আমি আবার, শোনো এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমি ধরলাম E1, তোমরা একটু বলো E1, তুমি বলছিলা E1 আর 7, তাই না? জি স্যার জি স্যার। আচ্ছা E1 এর জন্য n ইজ ইকুয়াল টু কত? 1 n ইজ ইকুয়াল টু 1, তারপরে কমা দিয়ে আমি লিখি l ইজ ইকুয়াল টু কত? 0, 0 তারপরে m ইজ ইকুয়াল টু কত? 0 0, তারপরে s ইজ ইকুয়াল টু প্লাস হাফ। প্লাস হাফ। এই যে বাকিরা কি বুঝতেছো? প্লাস হাফ। আচ্ছা এবার আমি আসি ইলেকট্রন 7, ঠিক আছে, ইলেকট্রন 7, এখানে n ইজ ইকুয়াল টু কত হবে? 2 2, এই যে ভিন্ন হয়ে গেছে অলরেডি, দেখো l ইজ ইকুয়াল টু কত হবে? 1 1, তারপরে ইলেকট্রন 7, হ্যাঁ, তারপরে m ইজ ইকুয়াল টু কত? প্লাস 1 প্লাস 1, আর s ইজ ইকুয়াল টু কত? প্লাস হাফ। প্লাস হাফ। তাইলে দেখো একটা মাত্র সেম হয়েছে, আর বাকি সব ভিন্ন হয়ে গেছে না? জি স্যার। খালি একটাই যে ভিন্ন হবে এটা কোনো সত্যি না, মানে যে কোনো দুটো ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না, ঠিক আছে। 4টা কোয়ান্টাম সংখ্যা কি কি বলো দেখি? 4টা কোয়ান্টাম সংখ্যা, প্রথমটা হচ্ছে n, হ্যাঁ n n, বা তারপর প্রধান কোয়ান্টাম হচ্ছে সংখ্যা, l, তারপরে হলো l, তারপরে হলো তারপর হচ্ছে m, m, তারপর হচ্ছে তারপরে s। হলো s। আচ্ছা m না বলে ml ও বলি, আমি এখানে কি বলি? ml, আরেকটা হলো ms, ঠিক আছে। আচ্ছা এইখানে জি দেখো, স্যার। তাহলে এই জিনিসটা দিয়ে আমরা বলতে পারি যে একটা পরমাণুর সরি একটা পরমাণুর যে কোনো দুটো ইলেকট্রনের কি হতে পারে না? কোয়ান্টাম সংখ্যাগুলোর মান কখনো এক হতে পারে সমান না, হতে পারে না। তাই না? তিনটার মানও যদি এক হয় তাহলে অন্তত চতুর্থটা কি হবে? ভিন্ন ভিন্ন হবে। হবে। আচ্ছা প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝায়? পরমাণুর শক্তি স্তরের কক্ষপথ। কক্ষপথের আকার বুঝায়। আর কি বুঝায়? এল দিয়ে কি বুঝায়? কক্ষপথের আকৃতি বুঝায়। আকৃতি। এম দিয়ে কি বুঝায়? ত্রিমাত্রিক বিন্যাস। ত্রিমাত্রিক স্থানে বিন্যাস। আর এস দিয়ে বুঝায় স্পিন। তাইলে এই দুটো ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, তারপরে ত্রিমাত্রিক স্থানে বিন্যাস এবং স্পিন এক হতে পারে না। এটি হলো পলির বর্জন
নীতি। পলির বর্জন নীতি অনুযায়ী কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও, এটা হোমওয়ার্ক। এটা কি পারবে? কার্বন পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে? কার্বন পরমাণুতে কার্বন 6টা পরমাণুতে মোট 6টা ইলেকট্রন আছে। আছে। ইয়েস স্যার। হ্যাঁ, এখানে আমরা লিখব টুয়াইস py1 এই পর্যন্ত আমি লিখলাম। আর ওইখানে জিরো থাকলে না লিখলেও হয়, বুঝতে পেরেছো? অর্থাৎ ওই অরবিটালে কোনো ইলেকট্রন নাই, অতএব ওইটা না লিখলেও হবে। আচ্ছা, এখন এইটার এখানে ইলেকট্রন যে 6টা আছে, এখানে কি কি আছে? 1 আর 2। এখানে ইলেকট্রন আছে, এখানে 1 2। এটা ইলেকট্রনের কথা আমি বলি, ইলেকট্রন 1 2। তারপরে এইখানে কি আছে বলো দেখি? 3 4। আচ্ছা, আর এইখানে কি আছে? এখানে আছে 5 আর এখানে আছে 6, তাই না? এই ইলেকট্রন 6টা। তাইলে আমরা যদি এখানে একটা ইয়ে করি, টেবিল করি, তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, এইখানে আর কার্বনের এই কলামটায় আমরা দিলাম ইলেকট্রন, এখানে দিলাম 1। ইলেকট্রন 1 এর জন্য n এর মান কত বলো দেখি? 1। l এর মান 0, m এর মানও 0, আর ইয়ে হবে কত? প্লাস হাফ। ঠিক আছে? আচ্ছা, আর ইলেকট্রন 2 এর জন্য n এর মান 1, এইটাও 0, এইটাও 0, এইটা হবে মাইনাস হাফ। ক্লিয়ার? আচ্ছা, ইলেকট্রন এই গেল 1 2। তারপরে আসো 3 এর জন্য n এর মান কত? n এর মান 2, তারপরে l এর মান 0, তারপরে m এর মান কি হবে? 0, আর ইয়ে হবে প্লাস হাফ। আচ্ছা, এরপরে আমি আরো যাই। তোমরা বলো তো 4 এর জন্য কি হবে? 2 হবে। এই ইলেকট্রন 2 0 0 মাইনাস হাফ। n এর মান হবে 2, আর l এর মান কি হবে? 1। না, এটা s এর মধ্যে আছে না 4? ও হ্যাঁ, এটা তো এস হ্যাঁ, এর মধ্যে 0, আছে, তাহলে তো তারপরে জিরো m হবে, এর মানও m ও 0, জিরো হবে। আর এটা হবে এটা প্লাস হবে হাফ। মাইনাস হাফ। না, প্লাস হাফ, প্রথমে মাইনাস প্লাস হাফ হাফ। হবে না? ও, এখানে 3 4 তো, সরি, এখানে মাইনাস হাফ। হ্যাঁ হ্যাঁ, মাইনাস হাফ হবে স্যার। এটা হবে মাইনাস হাফ। তোমরা একটু ঠিক করে দিও। আচ্ছা, এবার গেল 4, তারপরে 5 5 6, 3 4 গেল 5। আচ্ছা, তোমরা দেখো এখানে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য অন্তত দুটোর মান, তিনটার মান এক হলেও চতুর্থটা ভিন্ন, বা দুইটার মানও ভিন্ন হতে পারে, বা তিনটার মানও, এমনকি তিনটার মান ভিন্ন হতে পারে। চারটার মান তো ভিন্ন ভিন্ন হবে, চারটার মান দেখি আমরা। আচ্ছা, 5 ইলেকট্রন 5 কততে আছে? n এর মান হলো 2, l এর মান কত? 1, l এর মান হলো 1, m এর মান কত? -1, আর স্পিন হলো প্লাস হাফ। আচ্ছা, ইলেকট্রন 6 এর বেলায় কি হবে? 6 তো পি কত? 6 এর বেলায় n এর মান 2, l এর মানও 1, আর এইটা হবে 0, তারপরে এইটা হবে মাইনাস হাফ। স্যার, এখন 2 নাম্বার ইলেকট্রন আর 5 নাম্বার ইলেকট্রন যদি মিলাই, তাহলে দেখবো যে একটারও মিল নাই, সবই ভিন্ন। হ্যাঁ, তো চারটাও তো ভিন্ন হতে পারে। হ্যাঁ। কি ক্লিয়ার? তাহলে পলিবর্জন নীতিতে একটা পরমাণুতে
দুটো ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। এই কথাটা কি বুঝতে পেরেছো? এক্ষেত্রে অন্তত 3টার মান এক হলেও চতুর্থটা কি হবে? ভিন্ন হবে। স্যার তাহলে এই পলিবর্জন নীতি থেকে কিরকম প্রশ্ন আসতে পারে? এখানে ওই যে আমি বললাম যে পলিবর্জন নীতি অনুযায়ী কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখাও। তাহলে এই যে আমরা যে করলাম এটাই। হ্যাঁ, পারবে? এখানে আমি ওই যে এই যে দুইটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, হোমওয়ার্ক দুইটা দেখছো? এই যে জি স্যার। পলিবর্জন নীতি অনুযায়ী ফ্লুরিন পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস দেখাও। ফ্লুরিন পরমাণুর যোজ্যতা স্তর কি বলো দেখি? মানে বাইরের শেলটা, বাইরের শেলটা, তাই না? ফ্লুরিন তো 9। আচ্ছা আমি একটু দেখাচ্ছি এটা। হ্যাঁ 2s, তারপরে হবে 2s p x, তারপরে হবে 2s p y, তারপরে হবে 2s p z। তাইলে এখানে এখানে দুইটা, তাইলে আমার মোট এখানে দুইটা 4টা গেল না? আর হইলো কটা? 5টা হলে এইখানে একটা, এইখানে একটা, আর এখানে একটা। তাইলে কত হইলো? 5 6 7, তারপরে হলো 8, এই 9, এখানে একটা ফ্রি। কি তোমরা বুঝতে পেরেছো? তাইলে আমি জি, স্যার। বলছি যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস বলতে কি বোঝায়? এইটা, এই অতটুকু ইলেকট্রন বিন্যাস, তাই না? যোজ্যতা স্তরের, হ্যালো, ফ্লুরিনের যোজ্যতা স্তরটা তো এটা আমরা বুঝতে পারলাম। তাইলে এখানে ইলেকট্রন কত থেকে শুরু যোজ্যতা স্তরে? আমরা যদি এরকম একটা ইয়ে করি, শক করি, আমরা এরকম শক করি এবং এখানে আমরা এখানে লিখলাম, এই যে শকটা একটু মনে রাখবে, এখানে এটা হলো এন, এটা এল, এটা হলো এম, তারপরে হলো এস। হ্যালো, এস। জি স্যার। আচ্ছা, আর এখানে লিখলাম আমি ইলেকট্রন। ইলেকট্রন। ইলেকট্রন, তাইলে প্রথম এখানে আমার প্রথম হিলিয়াম তো লাগবে না। যোজ্যতা স্তর বলতে এখানে 3 4 থেকে শুরু হয়েছে, তাইলে ইলেকট্রন 3, তারপরে হলো ইলেকট্রন 4, তারপরে 5, এভাবে কত পর্যন্ত যাবে? 9। 3 এর জন্য এন এর মান কত বল দেখি? এন এর মান 2, আর এল এর মান 0, তারপরে এম এর মান কত হবে? 0, তারপরে হবে প্লাস হাফ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে যেমন দেখো 4 এর জন্য কি হবে? 4 এর জন্য তো এস এর মধ্যেই এখানে 2 0 0, আর এটা হবে মাইনাস হাফ। মাইনাস হাফ। জি স্যার। আচ্ছা, আর এই 5 এর জন্য কি হবে? 5 এর জন্য এন এর মান 2, এল এর মান কত? 1। এই যে এখানে যে 5 নম্বর ইলেকট্রনটা, আর এইটা হবে -1, তারপরে হবে এখানে প্লাস হাফ। প্লাস হাফ। তাইলে 6 এর জন্য কি হবে? 7 এর জন্য, 9 এর জন্য পারবে? পলিবর্জন নীতি অনুযায়ী জি স্যার। পারবে না? জি। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যার সেট কি? এই যে একজন মনে জয়েন করে নাই, কোয়ান্টাম সংখ্যার সেটটা কি? এই জিনিসটা একটু পরীক্ষায় আসে, সব পরীক্ষায়। কোয়ান্টাম সংখ্যার সেট, তোমরা এই জায়গাটা একটু পড়ো, এই পয়েন্টগুলো একটু পড়ে শোনো আমাকে। এটা দিয়ে আজকে শেষ করে দেবো। পরমাণুতে কোনো ইলেকট্রনের অবস্থান 4টি কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বর্ণনা করা হয়। পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান বর্ণনা করার জন্য যে 4টি কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাদের মানের সেটকে ওই ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট বলে। হ্যাঁ, যেমন দেখো কার্বন পরমাণুর ষষ্ঠ ইলেকট্রনটা কি? ষষ্ঠ ইলেকট্রনটা এটা না? 2p2py1, ওই যে এখানে আমি লিখে দেখাইছি, এইটা হলো ষষ্ঠ ইলেকট্রনটা। ঠিক আছে?
এখন জি, এই স্যার। ইলেকট্রনটার কোয়ান্টাম সংখ্যার সেট কত? এখানে n এর মান কত? 2। 2 n is equal to 2 লিখলাম। n is equal to 2। l is equal to কত লিখবো এখানে? 1 l is equal to 1। তারপরে m is equal to কি লিখবো? যেহেতু y অক্ষ তাহলে এটা হলো 0 না মাইনাস। আমি আবার বলি, এই যে এখানে দেখো এই তিনটা এক্সিস, তাইলে এইটা হলো x, এই x এর জন্য আমরা ধরি -1, তারপরে y এর জন্য হলো 0, y এর জন্য 0, z এর জন্য কত? +1। +1 এই তাইলে এখন দেখো, এটা বুঝতে পেরেছো এটা? আচ্ছা, জি, এখন স্যার। এই py1 এর জন্য দেখো n এর মান পেয়ে গেছি 2, l এর মান কত? 1, তারপরে m এর মান কত? y যেহেতু 0, এই যে 0, 0 আর এইটা যেহেতু উপর দিকে আছে অতএব এটা +1/2। এটা হলো কোয়ান্টাম সংখ্যার সেট। আচ্ছা ঠিক, আবার অক্সিজেনের অষ্টম ইলেকট্রনটার কোয়ান্টাম সংখ্যার সেট। অষ্টম ইলেকট্রন কোনটা অক্সিজেনের? এখান থেকে বের করো তো, অষ্টম কোনটা হবে? কে বলতে পারবে অষ্টম কোনটা হবে এখানে? স্যার দাঁড়ান, 4 5 6 7 8 স্যার px না 2px 2px, এই নিচেরটা, এই যে নিচেরটা, হ্যাঁ তাই না? জি স্যার আমার এখানে হলো 4টা, এখানে 4টা, তাইলে এই 5 6 7, আর এই অষ্টম ইলেকট্রনটা হলো এইটা, তাই না? তাইলে জি, স্যার। অষ্টম ইলেকট্রনটার এই হলো তার অবস্থান। কি বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আমি স্যার একটা তাহলে কথা, কোয়ান্টাম সংখ্যার সেট মানে কি? আমরা যে 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা শিখলাম, হ্যাঁ একটা ইলেকট্রনে ওই সংখ্যাগুলার সেট আকারে লেখাটাই হলো কোয়ান্টাম হ্যাঁ, সংখ্যার সেট। এখানে একটা পরমাণুকে যদি আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে মান দিয়ে যদি প্রকাশ করি, যেই সেটটা পাই ওইটাই হলো কোয়ান্টাম সংখ্যা সেট। এইটার কোয়ান্টাম সংখ্যার সেট কি হবে? কি বলতে পারো বলো দেখি? এখানে n এর মান কত? n is 2 equal to, এটা আমি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে n is equal to কত হবে বলো দেখি? স্যার 2 হবে n is equal to 2, তারপরে l is equal to 1 1, তারপরে m is equal to কি হবে? m is equal to কি হবে? এখানে x অক্ষ বরাবর, তাইলে এটা x অক্ষ বরাবর হলো -1, হুম তাই না? আর s is equal to কি হবে? যেহেতু এটা নিচের দিকে, তাইলে এটা কি হবে? -1/2 ক্লিয়ার? তাইলে এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হলো এই নবম অষ্টম ইলেকট্রনটার কোয়ান্টাম সংখ্যার সেট। পারবে? জি স্যার পারবো। স্যার আমাদের এরপর আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে হ্যাঁ, মনে হয়। আমি ছেড়ে দিচ্ছি। তো থ্যাংক ইউ তোমাদের। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।